রবিবার কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার এই সফরকে ঘিরে চলছে প্রস্তুতি। এই সফরে ফ্যামিলি কার্ড বিতরণ, বৃক্ষরোপণ সহ বেশ কিছু উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন সরকার প্রধান। এরপর প্রধানমন্ত্রী ঐতিহাসিক শোলাকিয়া ময়দানে জনসভায় ভাষণ দেবেন। সালেক হোসেন রনির তথ্য, ছবিতে প্রতিবেদন। রবিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর ঘিরে জেলা জুড়ে চলছে উৎসবের আমেজ। শহরের নতুন স্টেডিয়াম, অস্থায়ী হেলিপ্যাড নির্মাণ সহ চলছে নানান প্রস্তুতি। সফরের শুরুতে প্রধানমন্ত্রী পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর চেয়ারম্যান বাড়ি ঘাট এলাকার ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত করবেন। বিকেল 4টায় পুরাতন স্টেডিয়ামে উদ্বোধন করবেন ফ্যামিলি কার্ড কর্মসূচির। তারেক রহমান সাহেব কিশোরগঞ্জ আগমন উপলক্ষে আমরা অত্যন্ত খুশি, আনন্দিত। তারেক দিয়ে আসতেছে, এটা তো আমরা আনন্দিত, গর্বিত। আমরা চাই আপনার এই যে নদীর জলাবদ্ধতাটা বন্ধ করে দেখ, রাস্তাঘাট ঠিক করুক। সারা শহরে গতকাল থেকে মিছিলে প্রত্যেকটা অঙ্গ সংগঠন, পৌর বিএনপি সহ মিছিলে কিশোর শহর মুখরিত। প্রধানমন্ত্রীকে বরণ করতে সব ধরনের প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত হয়েছে বলে জানালেন এই সংসদ সদস্য। আমরা আশা করি উনি আসার ফলে কৃষকদের উন্নয়নেও অনেক সহায়ক হবে। আমরা যে বড় বড় প্রকল্প চিন্তা ভাবনা করছি, হাতে নিয়ে দিচ্ছি, ইনশাল্লাহ উনি আসলে এটা আরো ত্বরান্বিত হবে। পরে প্রধানমন্ত্রী যাবেন শোলাকিয়া ঈদগাহ ময়দানে। সেখানে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী। পরে সরকারের বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের উদ্বোধন করবেন এবং ভাষণ দেবেন জনসভায়। শান্তা ইসলাম, ৭১। প্রধানমন্ত্রীর কিশোরগঞ্জ সফরের বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী সালেক হোসেন রনি। রনি, প্রধানমন্ত্রীর সফরের প্রস্তুতি কেমন দেখছেন? তার এই সফরের বিষয়ে দলীয় নেতাকর্মী ও এলাকার লোকজন কি বলছেন? এছাড়া প্রধানমন্ত্রীর এই সফরের কি কি কর্মসূচি থাকবে তার বিস্তারিত জানাবেন। কিশোরগঞ্জে এই মুহূর্তে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসব উদ্দীপনা দেখা যাচ্ছে। আগামীকালকে সকালে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে প্রধানমন্ত্রী পাকুন্দিয়ায় পোনা অবমুক্ত করবেন এবং তার পরপরই তিনি চলে যাবেন কটিয়াদিতে এবং কটিয়াদির থেকে ওখানে কাপ ভিজিট করার পরে তিনি চলে আসবেন ঐতিহাসিক শোলাকিয়া মাঠ। সেখানে বৃক্ষরোপণে অংশ নেবেন এবং এখানকার জেলা ছাত্র দলের তাদেরকে নিয়ে কিন্তু এখানে বৃক্ষরোপণ করবেন ঐতিহাসিক শোলাকিয়া মাঠে। এবং সেই সাথে এটির পরপরই তিনি চলে যাবেন কিশোরগঞ্জের পুরাতন স্টেডিয়ামে। সেখানে ফ্যামিলি কার্ড এবং ইমাম, মুয়াজ্জিন ও অন্যান্য ধর্মাবলম্বীদের যে ভাতা দেওয়ার কথা ছিল নির্বাচনী ইশতেহার অনুযায়ী, সেটি বাস্তবায়ন হবে এবং সেটার উদ্বোধন হবে এই কিশোরগঞ্জের মাঠ থেকে। সেখানে এখনকার যে কিশোরগঞ্জের অবস্থা সেটি আমি যদি আপনাকে বলি যে নেতাকর্মীরা ইতিমধ্যেই গতকাল থেকেই মিছিলে সারা শহর প্রদক্ষিণ করেছে এবং তাদের প্রত্যাশা, তাদের প্রাণের নেতা আসবেন, প্রধানমন্ত্রী আসবেন, তাদের কাছে যে প্রত্যাশা, সেই প্রত্যাশা দাবি পূরণ করবে এমনটাই আশাবাদী এখানকার নেতাকর্মীরা এবং জনগণ অত্যন্ত উচ্ছ্বসিত এক পলক দেখার জন্য প্রধানমন্ত্রীকে। কিশোরগঞ্জের এই মুহূর্তের অবস্থা সাজ রব অবস্থা। ধন্যবাদ রনি আপনাকে। আপনি থাকবেন, পরবর্তী আপডেট জানতে আবারও যুক্ত হবো আপনার সঙ্গে। দর্শক, কিশোরগঞ্জ থেকে যুক্ত ছিলেন সহকর্মী সালেক হোসেন রনি। ঘন্টার পর ঘন্টা লোডশেডিং এর কারণে অতিষ্ঠ সারা দেশের মানুষ। বিদ্যুৎ বিভ্রাটে সবচেয়ে বিপাকে পড়েছেন ক্ষুদ্র ব্যবসায়ী ও শ্রমজীবীরা। তারা বলছেন রোজগার কমে যাওয়ায় সংসারের চাকা ঘুরছে না। এদিকে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা জানান, বৈশ্বিক জ্বালানি সংকটের মুখে চাহিদা অনুযায়ী বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ না হওয়ায় লোডশেডিং করতে হচ্ছে। সহকর্মীদের তথ্য, ছবিতে প্রতিবেদন। ময়মনসিংহ নগরীর স্টেশন রোডের মোটর মেকানিক জহিরুল ইসলাম কর্মচারীদের নিয়ে পড়েছেন চরম বিপাকে। বিদ্যুৎ সংকটের কারণে বন্ধ হবার পথে রোজগার। এখন তো এই বিদ্যুতের জন্য ওয়ার্কশপ চলতেছে না, আমাদের ব্যবসা বাণিজ্য সব শেষ। এখন আমরা সারাদিন বসে থাকি এবং সারাদিনে এক থেকে 2 ঘন্টা বিদ্যুৎ পাই। লোকজনের দাবি, গ্রামে বিদ্যুৎ পরিস্থিতির অবস্থা আরো অসহনীয়। সবচেয়ে দুর্ভোগে পড়েছেন ক্ষুদ্র ব্যবসায়ী সহ নানা শ্রেণী পেশার মানুষ। এখন গেলে 2 ঘন্টা 3 ঘন্টা কোনো খবর নাই, মানে দিনে তো যাই 4-5 বার, এটা কোনো হিসাব নাই। শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে
শিক্ষার্থীদের পড়ালেখা, দোকানপাট, ব্যবসা বাণিজ্য সবকিছুতে এর ভয়াবহ প্রভাব পড়ছে। এখনকার সময় যদি কারেন্টটা এরকম ডিস্টার্ব করে তাহলে এর চেয়ে তো ভুক্তভোগী আর কিছুই নাই আমার মনে হয়। বিদ্যুৎ বিভাগের তথ্য মতে কেবল ময়মনসিংহ বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগ 2 প্রতিদিন পিক আওয়ারে বিদ্যুতের চাহিদা রয়েছে 90 মেগাওয়াট। এর বিপরীতে সর্বোচ্চ সরবরাহ পাওয়া যাচ্ছে 60 থেকে 65 মেগাওয়াট। পটুয়াখালী কলাপাড়ার পায়রা ও পটুয়াখালী বিদ্যুৎ কেন্দ্র থেকে 1320 মেগাওয়াট করে মোট 2640 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে। এরপরও কলাপাড়া ও কুয়াকাটায় প্রতিদিন লোডশেডিং হচ্ছে 8 থেকে 12 ঘন্টা। 10 বার 12 বার প্রতিদিন চলে যায়। হ্যাঁ, আমরা খুব অতিষ্ঠ হয়ে গেছি। 4 দিন আগে সাগর থেকে আসছিলাম, সাগর থেকে আসার পরে বরফের জন্য আমরা সিরিয়াল দিয়ে আছি, এখন পর্যন্ত কোনো বরফ পাইতেছি না। কারেন্ট থাকে না, কারেন্ট 1 ঘন্টা থাকলে 4 ঘন্টা থাকে না, লাগাই খাইতে খাইতে আরোদের কাছে আমরা দেনা হয়ে গেছি। পটুয়াখালী বিদ্যুৎ কেন্দ্রের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, বর্তমানে কয়লার কিছুটা সংকট রয়েছে। তীব্র বিদ্যুৎ সংকট ও ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে নেত্রকোনার ব্যবসা বাণিজ্য। দিনের বড় একটি সময় বিদ্যুৎ না থাকায় দোকানপাট, ক্ষুদ্র শিল্প, কম্পিউটার ও ফটোকপি, সেলুন, ওয়ার্কশপ সহ বিদ্যুৎ নির্ভর বিভিন্ন প্রতিষ্ঠানে স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন সুনামগঞ্জের 2 উপজেলা সহ 12টি উপজেলায় বিদ্যুতের চাহিদা প্রায় 157 থেকে 159 মেগাওয়াট, কিন্তু কোনো কোনো সময় সরবরাহ অর্ধেকেরও নিচে নেমে যাচ্ছে। এদিকে গত 3 দিন থেকে কুড়িগ্রামে লোডশেডিং কিছুটা কমেছে। শাকিলা সিথি, 71। এদিকে লোডশেডিংয়ে বিপর্যস্ত কুড়িগ্রামের গ্রামাঞ্চল। বিদ্যুৎ নির্ভর পানির পাম্প চালাতে না পারায় দেখা দিয়েছে সেচ সংকট। সেখানকার সবশেষ পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন রাজু মুস্তাফিজ। রাজু, লোডশেডিং এর বিষয়ে বিদ্যুৎ অফিস সংশ্লিষ্টরা কি বলছেন? সেচ কাজে কি ধরনের সমস্যায় পড়ছেন কৃষকরা? বিস্তারিত জানান। মৌটুসী, আপনাকে ধন্যবাদ। কুড়িগ্রামের যে কয়েকদিন থেকে মানুষ একটু স্বস্তির নিঃশ্বাস ফেলেছে, কারণ 3 দিন থেকে কুড়িগ্রামে প্রায় লোডশেডিং একদম নেই বললেই চলে। তবে আজকে দিনে প্রায় 2 বার লোডশেডিং হয়েছে। আসলে টানা 7 দিন থেকে 10 দিন যে লোডশেডিং এর ভয়াবহতা ছিল, এতে মানুষ চরম বিপর্যয়ের মধ্যে পড়েছিল। বন্ধ হয়ে গিয়েছিল এখানকার ছোট ছোট কলকারখানা। ইতিমধ্যেই প্রায় কয়েক হাজার মুরগির বাচ্চা এই গরমের কারণে মারা গেছে। মানুষের যে দুর্ভোগটা ছিল, এই দুর্ভোগটায় কমেছে যেহেতু, এবং 3 দিন থেকে কোনো লোডশেডিং নেই, মানুষ যেন একটু স্বস্তির নিঃশ্বাস ফেলছে। তারা বলছে যে আসলে কুড়িগ্রামে প্রায় 38,000 নেসকোর সদস্য রয়েছে। এখানে বিদ্যুতের দরকার হয় 12 থেকে 13 মেগাওয়াট, কিন্তু প্রতিদিনই বিদ্যুৎ আসছে প্রায় 10 থেকে 11 মেগাওয়াট। তবে আজকে দিনে এখন যে আমি নেসকোতে খোঁজখবর নিয়ে জেনেছি যে 8 মেগাওয়াট বিদ্যুৎ এসেছে, যে কারণে আজকে দিনে এই বিদ্যুতের কিছুটা লোডশেডিং হচ্ছে। তবে তারপরও মানুষ এটি সহ্য করছে, কারণ যে কয়েকদিন আগে প্রতিমন্ত্রী বলেছিলেন যে বিদ্যুতের অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। সেই উন্নতির প্রতিফলন হয়তো কুড়িগ্রামে সহ এই অঞ্চলের, কুড়িগ্রাম, লালমনিরহাট, রংপুর অঞ্চলে পড়েছে। এবং এখানে মানুষের যে গ্রামীণ যে অর্থনীতির ছোট ছোট কলকারখানা এবং মুরগির খামারগুলো রয়েছে, এতে মানুষের কিছুটা, যেহেতু কারেন্ট এসেছে সেহেতু স্বস্তিরও তারা একটি নিঃশ্বাস পড়েছে। এই কারণে মানুষের দুর্ভোগ কিছুটা কমছে। তবে তারা বলছে যে যদি এইভাবে কারেন্টের যে বিপর্যয়টা এখন চলছে, বিশেষ করে কুড়িগ্রাম, আপনি নিশ্চয়ই জানেন যে কুড়িগ্রাম একটি কৃষি নির্ভর অঞ্চল। এখানে প্রায় সেচের উপরে নির্ভর করে এখানকার মানুষ। কিন্তু কয়েকদিন থেকে টানা খরায় এখন যে আমন আবাদ শুরু করেছে, জমিগুলো শুকিয়ে গেছে। এখানে কৃষকরা তাদের সেচ দিয়ে পানি দিয়ে থাকে, কিন্তু এই লোডশেডিং এর কারণে এতদিন তারা পানি দিতে পারেনি। তবে যেহেতু লোডশেডিং একটু কমেছে, সে কারণে তারা কিছু কিছু সময় পানি দিচ্ছে। তবে কৃষকরা আমাকে বলেছে যে তারা প্রতিনিয়তই আতঙ্কে রয়েছে যে তাদের যদি এই লোডশেডিং থাকে তাহলে আবাদ নষ্ট হয়, পানির হবে, তাহলে চরম একটি বিপর্যয় হয়ে যাবে। কারণ এই অঞ্চলের মানুষ, এখানে নেই কোনো শিল্প কারখানা, বা এখানকার মানুষ পুরোপুরি শ্রমের উপর এবং কৃষির উপর নির্ভরশীল। যদিও এখানকার প্রতি বছর এই উদ্বৃত্ত ধান হয়, কিন্তু এই যে যদি পানির সংকট হয়, যদি সেচ চালাতে না পারে কারেন্টের কারণে, তাহলে একটা চরম বিপর্যয় হয়ে যাবে। এমনিতেই
এই অঞ্চলে এবারকার ধানের দাম নেই, কৃষকরা মহা সংকটে আছে, কম দামে তারা ধান বিক্রি করছে। তারপরেও তারা বলছে যে সরকার যদি এই আমন মৌসুমে তাদের ধানের যদি লোডশেডিংটা যদি কিছুটা কম করে, তারা যেন সেচে পানি দিতে পারে, তাহলেই হয়তো সম্ভব হবে। আপনাকে আরেকটি কথা বলে রাখি, শুধু সেচে নয়, এখানে পল্লী বিদ্যুৎ সমিতি কুড়িগ্রাম এবং লালমনিরহাটে প্রায় রয়েছে 6,75,000 গ্রাহক। এখানে বিদ্যুতের প্রয়োজন হয় প্রায় 80 থেকে 90 মেগাওয়াট, কিন্তু এই 90 মেগাওয়াটের মধ্যে ইতিমধ্যে 50 থেকে 60 মেগাওয়াট বিদ্যুৎ এসে আসছে। এই কারণেই যে গ্রামের যে জনপদের যে মানুষ, এখানেও কিছুটা লোডশেডিং কমেছে। তবে কয়েকদিন আগে যে অবস্থা ছিল, একদম ওই গ্রামগুলোতে প্রায় 3 থেকে 4 ঘন্টা মাত্র বিদ্যুৎ ছিল, সেখানে অন্তত এখন 8 থেকে 10 ঘন্টা বিদ্যুৎ। এতেই গ্রামের যে অবস্থার কিছুটা উন্নতি হয়েছে কুড়িগ্রামে। রাজু মোস্তাফিজ জানাচ্ছিলেন দর্শক যে কুড়িগ্রামে সারা দেশের লোডশেডিং এর যে পরিস্থিতি আমরা দেখছিলাম এবং জানাচ্ছিলাম আপনাদের, কুড়িগ্রামে তার কিছুটা উন্নতি হয়েছে, সে খবরই জানাচ্ছিলেন আমার সহকর্মী রাজু মোস্তাফিজ। 34 দিন পর আবারও খোলা হয়েছে সিলেট হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজারের দান বাক্স ডেক। শুরু হয়েছে গণনা, এতে অংশ নিয়েছে শাহজালাল রহমতুল্লাহ আলাইহির দরগা মাদ্রাসার শিক্ষার্থীরা। সকালে মাজারের দানের ডেক এবং দান বাক্সগুলো এনে রাখা হয় মাজারের মাঠে, সেখানেই শুরু হয় অর্থ গণনা। জেলা প্রশাসক জানান, এই টাকাগুলো গণনার পর সেগুলো প্রশাসনের পক্ষ থেকে খোলা একটি নির্ধারিত অ্যাকাউন্টে জমা হবে। এর আগে গেল 2 বার স্বচ্ছতার সাথে মাজারের টাকা গণনা করা হয়েছিল। প্রথম ধাপে গত 22 জুন 17,65,549 টাকা পাওয়া যায় এবং দ্বিতীয় ধাপে গত 11 জুলাই পাওয়া যায় 47,10,153 টাকা। একেবারে প্রকাশ্যে দেখতেছেন তো, আমরা প্রকাশ্যে, শুধু আমরা না, এখানকার স্থানীয় যারা রাজনীতিবিদ আছে, গণ্যমান্য ব্যক্তি আছে, মাজারের মোতোয়াল্লি আছে, তাদের উপস্থিতিতে এই টাকাটা গণা হচ্ছে। দর্শক, যেমনটি জানাচ্ছিলাম যে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারের দান বাক্স ও ডেকের টাকা গণনা শুরু হয়েছে। আমরা এই বিষয়ে একটু বিস্তারিত জানবো, আমার সহকর্মী হোসাইন আহমেদ সুজাদ কাছ থেকে যুক্ত হব তার সঙ্গে। সুজাত, গণনার এই পদ্ধতি নিয়ে মাজার কর্তৃপক্ষের বক্তব্য কি? তাছাড়া নতুন এই পদ্ধতি যে টাকা গণনা শুরু হলো, এতে আসলে পরিবর্তনটা কি দেখছেন, জানাবেন। দেখুন, মুর্শিদ শাহজালাল রহমতুল্লাহ মাজারের 700 বছরের ইতিহাসটা ভেঙে দিয়ে কিন্তু এইবার আজকে তৃতীয়বারের মতো কিন্তু শাহজালাল রহমতুল্লাহের মাজারের দানের টাকাগুলো কিন্তু গণনা করা হচ্ছে এবং এই মুহূর্তে আসলে গণনাটা প্রায় শেষ পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি যে সকাল 10টা থেকে শুরু হয়ে গণনা এই মুহূর্তে আসলে শেষ পর্যায়ে চলে এসেছে। এইখানে টাকা গণনার যে পদ্ধতিটা, সেই পদ্ধতিটা আসলে সম্পূর্ণ স্বচ্ছ, এটা বলা যায় যে, কারণ প্রকাশ্যে মিডিয়া, সাধারণ মানুষ, ব্যাংকের কর্মকর্তা, অর্থাৎ যে আসছে সেই কিন্তু দেখতে পাচ্ছে এবং ব্যাংক থেকে সেখানে টাকা গণনার যে মেশিন আছে সেটিও নিয়ে আসা হয়েছে। আজকে যে আমরা যেটা দেখেছি যে 1 থেকে শুরু করে 1,000 টাকার নোট সব কিছুই মানুষ দিয়েছেন, শূন্য দিয়েছেন, অনেকে চিঠি দিয়েছেন, মায়ের সুস্থতা কামনা করে চিঠি দেওয়া হয়েছে, মাদক থেকে যাতে সমাজ বাঁচে সেটার জন্য চিঠি দেওয়া হয়েছে, পাশাপাশি দুর্নীতির বিরুদ্ধেও চিঠি এসে, অর্থাৎ মানুষ এই অলির মাজারে তাদের মন থেকে যতটুকু চাওয়ার ততটুকুই কিন্তু তারা চাচ্ছেন। তো আমরা এই মুহূর্তে একটু কথা বলবো, আমাদের সাথে আছেন সোনালী ব্যাংকের ম্যানেজার দিলশাদ আলী। এই সোনালী ব্যাংকের এই ব্রাঞ্চেই কিন্তু এই মাজারের টাকাটা কিন্তু গিয়ে জমা হচ্ছে। আমরা একটু ম্যানেজারের সাথে কথা বলবো। আচ্ছা মিস্টার দিলশাদ আলী, আজকে যে গণনা শুরু হয়েছে, এখন গণনা কি পর্যায়ে, কি পরিমাণ টাকা আসছে, আপনি কি পর্যবেক্ষণ করছেন? গণনাটা খুব সুষ্ঠুভাবে হচ্ছে, মানে প্রকাশ্যে, এবং সকল মিডিয়া এবং ডিসি অফিসের সহযোগিতায় আমাদের সোনালী ব্যাংকের কোর্ট বিল্ডিং শাখার টিম আছে এখানে, আমাদের মেশিন এবং আমাদের লোকবল নিয়ে আমরা গণনা সুষ্ঠুভাবে পরিচালনা করতেছি। আশা করি অনেক টাকা আজকে জমা হয়েছে। এখনো পর্যন্ত আমরা মানে একটা হিসাব নিতে পারি নাই, কিন্তু টাকা গণনা হচ্ছে, সুষ্ঠুভাবে হিসাব রাখা হচ্ছে। আশা করি 70+ হবে টাকা। আর এর আগেও 2 বার টাকা গণা হয়েছে এবং সোনালী ব্যাংক কোর্ট বিল্ডিং শাখায় মাজারের নামে হিসাব খোলা হয়েছে, ওই হিসাবেই টাকা জমা করা হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ
থেকে বা প্রশাসক মহোদয়ের পক্ষ থেকে বলা হয়েছিল অ্যাকাউন্টটা পুরো খোলামেলা রাখা আছে, যে কাউলে হিসাব চেতে পারবেন, সেটা কি সত্য বা এই বিষয়ে আপনার কি বলা হয়েছে? জেলা প্রশাসকের যে অ্যাকাউন্টটা করা হয়েছে সেটা নাকি সম্পূর্ণ খোলামেলা, যে কেউ যে কোনো সময় টাকাটা কি হচ্ছে জানতে পারবে। হ্যাঁ, তা তো অবশ্যই। ওই যে এখানে একটা কমিটি আছে, কমিটির মাধ্যমে পরিচালিত হচ্ছে হিসাবটা, এবং এখানে ডিসি অফিস এবং এই মাজার কমিটি এবং ওয়াকফ স্টেটের লোকজনের দ্বারাই অ্যাকাউন্টটা পরিচালিত হচ্ছে। মোটুস, আপনি শুনছিলেন যে আমরা সোনালী ব্যাংকের ম্যানেজারের সাথে কথা বলছিলাম, অর্থাৎ জেলা প্রশাসনের পক্ষ থেকে সোনালী ব্যাংক যে শাখা রয়েছে সেখানে একটা বিশেষ অ্যাকাউন্ট খোলা হয়েছে জেলা প্রশাসকের মাধ্যমে মাজারের নামে, এবং এই অ্যাকাউন্টে গিয়ে টাকাগুলো কিন্তু জমা হচ্ছে। এবং আজকে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আজকে টাকার পরিমাণটা বেশি হবে, কেননা 1 মাস 4 দিন পর আজকে খোলা হয়েছে, এবং ম্যানেজার সাহেব যেটা তো ওনার প্রাথমিক ধারণা থেকে যেটা বলছেন 70 লাখ প্লাস হতে পারে, যদিও আসলে পুরোপুরি হিসাবটা কিন্তু এখনও শেষ হয়নি। এখানে কয়েন যেগুলো রয়েছে সেগুলো গণনা হচ্ছে, পাশাপাশি অন্যান্য যেগুলো নোট রয়েছে, বিশেষ করে একটু পুরাতন নোট সেগুলো আসলে গণনা করতে একটু সময় লাগছে। এবং আমরা যেটা দেখছি যে এই শাহজালাল রহমতুল্লাহ আলাইহি মাদ্রাসার যারা শিক্ষার্থী ছিল, শিক্ষার্থী ছাড়াও কিন্তু ব্যাংকের অনেক কর্মকর্তারা সেখানে এসেছেন। ব্যাংকের যে মেশিনগুলো রয়েছে টাকা গণনার দ্রুততার সাথে গণনা করার জন্য সেগুলি নিয়ে আসা হয়েছে, এবং প্রশাসনের শীর্ষ কর্মকর্তা অর্থাৎ সিলেট জেলা প্রশাসনের যারা শীর্ষ কর্মকর্তারা, বিশেষ করে নির্বাহী ম্যাজিস্ট্রেট, এডিসি জেনারেল, জেলা প্রশাসক, পুলিশ সুপার, সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক, সিলেট মহানগর বিএমপির বিভিন্ন নেতাকর্মীরা, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান, অর্থাৎ সব স্তরের মানুষ কিন্তু এসে এটা পরিদর্শন করছেন। সবচেয়ে ভালো যে দিকটা হচ্ছে কি, এই যে দরগার মাঠে সেটি গণনা করা হচ্ছে, যারা এখানে মাজার জিয়ারত করতে আসছেন তারাও দেখে যাচ্ছেন, ট্যুরিস্ট যারা আসছেন তারাই দেখে যাচ্ছেন, অর্থাৎ স্বচ্ছতা নিয়ে কোনো প্রশ্ন নেই। তবে আমরা সাধারণ মানুষের সাথে কথা বলেছিলাম, সাধারণ মানুষ আমাদেরকে জানিয়েছেন যে যেহেতু মাজার থেকে অনেক টাকা উত্তোলন হচ্ছে, সেই টাকাগুলো যাতে সিলেট না গোটা বাংলাদেশের মানুষের উন্নয়নের যাতে এই টাকাটা ব্যয় করা হয়, তারা এটা বলছেন। এবং সাধারণ মানুষ বলছেন যে এত বছর পর এই যে একটা উদ্যোগ নিয়েছে সিলেট জেলা প্রশাসন, সেটা আসলে খুবই প্রশংসনীয়, এবং এই ধারাবাহিকতা যাতে থাকে। সাধারণ মানুষ আরেকটা কথা বলছেন যে সিলেটের যে অন্যান্য যে সকল মাজার আছে, আপনারা জানেন যে সিলেট হচ্ছে 360 আউলিয়ার পুণ্যভূমি, অর্থাৎ সিলেটে আরও 360টি অলির মাজার রয়েছে, এবং প্রত্যেকটি মাজারে দান বাক্স রয়েছে যেগুলোর আসলে হিসেব নিকেশ হচ্ছে না। যেমন শাহজালালে এখন শুরু হয়েছে, শাহপরানে এখনো হয় নাই, সেই শাহপরানকেও কিন্তু একটা হিসেবের আওতায় নিয়ে আসতে হবে। পাশাপাশি সিলেটের বিভিন্ন জেলা, উপজেলা, গ্রাম, ইউনিয়ন লেভেলের যে সকল মাজারগুলো আছে, সেই মাজারগুলোর যে সকল দান বাক্স রয়েছে সবগুলো কিন্তু সরকারের নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসতে হবে। এই যে শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারে যেভাবে টাকা গণনা করা হচ্ছে সেগুলোই করতে হবে। আমরা কথা বলছিলাম সিলেট জেলা প্রশাসকের সাথে, তিনি বলছেন যে সবগুলো স্বচ্ছতা আছে। পাশাপাশি প্রশাসক মহোদয়ের সাথে অর্থাৎ সিটি কর্পোরেশনের প্রশাসকের সাথে কথা বলেছিলাম, তিনি আমাদেরকে জানিয়েছেন যে বাণিজ্য মন্ত্রীকে প্রধান করে যে কাঠামো তৈরির কমিটি গঠন করা হয়েছে সেটির রূপরেখা কিন্তু কিছুদিনের মধ্যেই দেওয়া হবে, এবং সেখানেই উঠে আসবে যে কোন কোন খাতে কোন কোন অর্থে এই দানের টাকা ব্যয় করা হবে। মৌটুসি, ধন্যবাদ সুজাত আপনাকে। দর্শক, সিলেটের শাহজালাল মাজারের দান বাক্সে টাকা গণনার খবর জানাচ্ছিলেন সহকর্মী হোসাইন আহমেদ সুজাত। ব্রাহ্মণবাড়িয়ায় অস্থির হয়ে উঠেছে ডিমের বাজার। ব্যবসায়ীরা জানান, বাজারে মাছ ও শাকসবজির সরবরাহ কমায় ডিমের ওপর বাড়তি চাপ পড়েছে, যে কারণে দাম বাড়াতে হয়েছে ডিমের। যদিও ক্রেতারা বলছেন আকস্মিকভাবে ডিমের দাম বাড়ার জন্য কারসাজি রয়েছে এক শ্রেণীর ব্যবসায়ীর। জালাল উদ্দিন রুমির তথ্য, ছবিতে প্রতিবেদন। ব্রাহ্মণবাড়িয়ার পাইকারি ও খুচরা বাজারে বেড়েছে ডিমের দাম। 2 সপ্তাহের ব্যবধানে পাইকারি বাজারে প্রতিশো ডিমের দাম 120 টাকা থেকে 150 টাকা বেড়ে এখন 1120 থেকে 1150 টাকায় বিক্রি হচ্ছে। খামারিরা জানান, প্রাণী খাদ্য, ওষুধ সহ অন্যান্য উপকরণের দাম বেড়ে যাওয়ায় তাদের উৎপাদন খরচও বেড়েছে। ভুক্তভোগীরা বাজার মনিটরিংয়ের দাবি জানিয়েছেন। যেমন আজকে 10 টাকা 50 পয়সা আমরা বিক্রি করছি, এটা প্রতিদিনই একটা মার্কেটের চাহিদার উপরে নির্ভর করে। মালিক সমিতি ঢাকা থেকে রেট দিলে আমরা করে দিই, এটা তো আমরা নিজেরা কোনো নির্ধারণ করি না দাম। এরা আমাদের কাছে কমে বেচতেছে না, ওইগুলা তদারক করলে, মনিটরিং করলে এটা মনে হয় অনেক ভালো হবে। ডিমের বিষয়ে যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সঠিকভাবে যাতে একটা তদারকি করে। তবে স্থানীয় খামারের একজন ব্যবস্থাপক জানালেন, সমিতি থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতেই ডিমের বাজার দর নির্ধারিত হয়। খাবারের দাম বেশি, আর লোডশেডিং মুরগি আমরা টিকাইতে পারতেছি না, তার জন্য অনেক সমস্যা ডিমের দাম বাড়ার কারণ। মূল্যবৃদ্ধির কারসাজির সাথে জড়িত থাকার সুনির্দিষ্ট প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়ার কথা জানান
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক। দুর্বলতম সময়টিকে যদি পুঁজি করে যদি কোনো ব্যবসায়ী অবৈধ মুনাফা অর্জনের চেষ্টা করে বা অসৎ উদ্দেশ্যে যদি মূল্য বৃদ্ধি করে, তাহলে আমরা এটার যে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন আছে, এই আইন অনুযায়ী যে ব্যবস্থা আছে আমরা সেটা সর্বোচ্চ ব্যবস্থা আমরা গ্রহণ করব। ডিম নিয়ে কারসাজি বন্ধ হবে এমনটাই প্রত্যাশা ব্রাহ্মণবাড়িয়ার ভোক্তাদের। পিন্টু হাজং, ৭১। দর্শক, প্রতিবেদনে যেমনটি দেখছিলাম, ব্রাহ্মণবাড়িয়ায় অস্থির হয়ে উঠেছে ডিমের বাজার। এতে দুর্ভোগে পেরেছে সাধারণ মানুষের। এ নিয়ে আরো বিস্তারিত জানবো, জানাতে যুক্ত হচ্ছেন আমার সহকর্মী জালাল উদ্দিন রুমি। রুমি, ব্রাহ্মণবাড়িয়ায় ডিমের দাম বাড়ার কারণ হিসেবে বিক্রেতারা আসলে কি বলছেন? ভোক্তারাই বা আসলে এই বিষয়ে প্রতিক্রিয়া কি জানাচ্ছেন? ডিমের বাজার নিয়ন্ত্রণে প্রশাসনেরই বা উদ্যোগ কি, জানতে চাই। আনন্দবাজারে আপনি জানেন যে গত 2 সপ্তাহের ব্যবধানে কিন্তু এখানে পাইকারি এবং খুচরা বাজারে ডিমের দাম বেড়েছে। এখানে আমি কথা বলেছিলাম, যারা খামার মালিক আছেন তাদের সাথে কথা বলেছি। তারা বলেছেন যে তাদের প্রতি পিস ডিম উৎপাদন করতে তাদের খরচ পড়ে 9 টাকা 50 পয়সা। তাছাড়া এখানে প্রাণী খাদ্যের দাম সহ আনুষঙ্গিক অন্যান্য জিনিসপত্রের দাম বাড়াই তারা কিছুটা বাড়তি দামে ডিম বিক্রি করতে বাধ্য হচ্ছেন। আপনি জানেন যে আজকেও এখানকার ডিমের বাজারের দর যদি আপনাকে বলি, যে এখানে কিন্তু প্রতি হাড়ি ডিম পাইকারি দরে 44 টাকায় এবং খুচরা বাজারে বিক্রি হচ্ছে 48 টাকায়। আপনি এখানকার আমি বিভিন্ন শ্রেণীর ক্রেতাদের সাথে কথা বলেছিলাম, তারা আমাকে বলেছেন যে গত কয়েকদিনের টানা বর্ষণে যখন সবজির বাজার অনেকটাই চড়া, তখন কিন্তু মানুষ ডিম দিয়ে তাদের প্রয়োজন মেটাচ্ছিল। এটা একটি চক্র কৌশলে আসেন যে স্থানীয় প্রতি পিস ডিম যদি 9 টাকা 50 পয়সায় বিক্রি হয়, উৎপাদন খরচ পড়ে, তাহলে সেক্ষেত্রে তারা আরো কিছুটা কমেও বিক্রি করতে পারতো। এই ব্যাপারে তারা বাজার মনিটরিং জোরদারের দাবি জানিয়েছেন। আমি খামার মালিকদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে আসলে অন্যান্য যে তাদের যে ডিম উৎপাদন প্রক্রিয়ায় তাদের যে খরচ পড়ে, সেই ক্ষেত্রে কিছুটা দাম না বেরিয়ে তাদের উপায় নেই। এছাড়া গত কয়েক মাস তারা ডিম বিক্রি করে লোকসান দিয়েছেন বলে তারা আমাকে বলেছেন। আমি এই বিষয়ে কথা বলেছিলাম ভোক্তা জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের একজন কর্মকর্তার সাথে। তিনি আমাকে বলেছেন যে এখানে কেউ যদি কারসাজি করে ডিমের বাজার কেউ নিয়ন্ত্রণ করে, সেই ক্ষেত্রে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া তারা ইতিমধ্যে রুমি, আপনাকে ধন্যবাদ জানানোর জন্য। দর্শক, জালাল উদ্দিন রুমি ব্রাহ্মণবাড়িয়া থেকে ডিমের বাজারের পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের। গত সংসদ নির্বাচনে হবিগঞ্জে ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা বসানো নিয়ে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছে। বলা হচ্ছে ইউনিয়ন পর্যায়ে ব্যবহারের জন্য কেনা ক্যামেরাগুলোর অনেক বেশি দাম দেখানো হয়েছে। প্রতিটি কেন্দ্রে 6টি ক্যামেরা বসানোর বরাদ্দ দেওয়া হলেও বেশিরভাগ কেন্দ্রে ক্যামেরা বসানো হয়েছে মাত্র 4টি। এ নিয়ে ক্ষোভ জানিয়ে তদন্তের দাবি তুলেছে নাগরিক সমাজ। শাকিল চৌধুরীর তথ্য ও ছবিতে প্রতিবেদন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জের 647টি কেন্দ্রের মধ্যে 213টিতে সিসিটিভি বসায় এসি। প্রতি কেন্দ্রে 6টি করে ক্যামেরা ও সরঞ্জাম বসানোর জন্য বরাদ্দ ছিল 32,800 টাকা। বানিয়াচংয়ের 66টি কেন্দ্রের জন্য ইউনিয়ন উন্নয়ন সহায়তা খাত থেকে বরাদ্দ দেওয়া হয় প্রায় 31.5 লাখ টাকা। এসব কেন্দ্রের কোনোটিতে বসানো হয় মাত্র 4টি করে ক্যামেরা, অথচ প্রতি কেন্দ্রের ব্যয় দেখানো হয় 40 থেকে 57,000 টাকা পর্যন্ত। একই ধরনের ক্যামেরা ও সরঞ্জামের দামে এত পার্থক্য হয় জন্ম দিয়েছে নানা প্রশ্নের। 4টা ক্যামেরার জন্য 55,000 টাকা খরচ হবে, এটা আমার মনে হয় কোনো রকেট সায়েন্স না। এটা যে কোনো একটা বাচ্চা শিশুকে বললেও সে বলে দিতে পারবে যে এখানে তসরুফটা কি পর্যন্ত হয়েছে। মৌখিকভাবে আমাদেরকে বলা হয়েছিল উপজেলা প্রশাসন থেকে, ওই যে স্টাফ ছিলেন, উনি বলছিলেন যে 4টা করে ক্যামেরা দিয়ে দিবেন। বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, বেশি দামে ক্যামেরা কেনা হয়ে থাকলে দায় সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের। চেয়ারম্যানরা প্রকল্প গ্রহণ করবে, চেয়ারম্যানরা বাস্তবায়ন করবে, এটার সমাপ্তি পর্যন্ত চেয়ারম্যানরা এটার জন্য দায়বদ্ধ হবে। এটার জন্য যদি তারা কোনো কিছু করেও থাকে, মানে আপনারা যেটা মিন করতেছেন যে না ব্যয় বেশি দেখিয়েছে, তাহলে সেক্ষেত্রে তারা দায়বদ্ধ হবে। কেনাকাটায় সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানরা বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশেই সিসিটিভি কেনা হয়। প্রশ্ন উঠেছে সিসিটিভি সরবরাহকারী প্রতিষ্ঠান নিয়েও। কয়টা ক্যামেরা দিতে হবে সম্পূর্ণ
সম্পূর্ণ নির্দেশনা ছিল উপজেলা নির্বাহী কর্মকর্তা। একটা প্রত্যয়ন অবশ্যই তারা দিয়েছে, দেওয়ার পরে আমরা পারমিশন পাইছি, আমরা বিল দিয়েছি। প্রশ্নটা হয়তো যদি আমি মনে করেন টেন্ডার দিয়ে কাজ করতাম বা টেন্ডার দিয়ে কাজ করাই, আমি এখন পর্যন্ত আজ অব্দি আমি কোনো টেন্ডার এমনকি কোনো কন্ট্রাক্টে এমন কোনো কাজ করিনি। ভোট কেন্দ্র হিসেবে ব্যবহৃত বিভিন্ন স্কুলে গিয়ে ক্যামেরা পাওয়া গেলেও শিক্ষকদের কাছে কোনো হস্তান্তর পত্র পাওয়া যায়নি। আমরা 4টা সিসি ক্যামেরা পাইছি এবং একটা মনিটর। তো এটা কোন কোম্পানির দিছে এই ধরনের কোনো বর্ণনা আমার কাছে দেওয়া হয় না। অন্য কোনো কাগজ দিছে না, শুধু একটা কাগজে এই আমার সিগনেচার নেওয়া হয়েছে, এটার মাঝে লেখা শুধু 6টা ক্যামেরা আর একটা মনিটর, আর কিছু লেখা নাই। সুষ্ঠু তদন্ত করে বিষয়গুলো নিয়ে জনগণের ক্ষোভ দূর করার দাবি জেলার নাগরিক সমাজের। পিন্টু হাজং, ৭১। রোহিঙ্গা সংকটের সমাধান নেই, উল্টো বাড়ছে বোঝা। মিয়ানমার থেকে নতুন করে রোহিঙ্গাদের অনুপ্রবেশ ঠেকানো যাচ্ছে না, আর ক্যাম্পে বাড়ছে জনসংখ্যা, বাড়ছে জন্মহার। বিপরীতে কমছে আন্তর্জাতিক সহায়তা। প্রত্যাবাসনের পথ বন্ধ। সব মিলিয়ে দীর্ঘ হচ্ছে বাংলাদেশের জন্য এই সংকটের ছায়া। মোহন ইসলামের বিশেষ প্রতিবেদন। ক্যামেরায় ছিলেন সানজিল অন্তর ও রাব্বি শেখ। একটি প্রজন্ম এসেছিল সীমান্ত পেরিয়ে, এখন সেই প্রজন্মের সন্তানেরা জন্ম নিচ্ছে বাংলাদেশের মাটিতে। কক্সবাজারের উখিয়ার ক্যাম্পে থাকা এই পরিবারটির সদস্য 13 জন। তবে 2017 সালে মিয়ানমার থেকে যখন পালিয়ে আসে তখন সদস্য ছিল 8 জন। 8 বছর হয়েছে, ইয়ার বারা 22 বছর পর্যন্ত আছে, 2টা মরদ আর 5টা মায়ে। রোহিঙ্গা ক্যাম্পের প্রায় প্রতিটি পরিবারে বৃদ্ধি পেয়েছে সদস্য। ক্যাম্পে বিয়ে করে নতুন পরিবার গড়েছেন অনেকেই। তাদের সন্তানেরাও জন্ম নিয়েছে এখানে। ফ্যামিলির মাঝে আছে 8টা জন, আর ফ্যামিলিতে আছে 5 জন। নাতিয়ে ugatu tinnoa ar ugatu dua ar ugatu no ya bodiria fuagwa mortuatu fuagatu boye। একটি পুরো প্রজন্ম জন্মেছে এবং বেড়ে উঠছে এই ক্যাম্পের এমন পরিবেশে। এরা সবাই মায়ানমারের আরাকানের রোহিঙ্গা, কিন্তু সবারই জন্ম এই বাংলাদেশের উখিয়ার কোতোপালংয়ের এই রোহিঙ্গা ক্যাম্পে। দর্শক, চলছে দেশচোখ সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।